আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে যে ভেক্টর চ্যাপ্টারের উপর শর্ট টেকনিক নিয়ে আলোচনা। স্টুডেন্টদের অনেকেরই প্রবলেম হয় যে ভাইয়া আমাদের 25 মিনিটে এমসিকিউ সলভ করতে পারে না। আবার যারা হচ্ছে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পরীক্ষা দিবেন তাদেরও একই প্রবলেম যে সবসময় এমসিকিউ সলভ করতে হবে। কিন্তু এখন এমসিকিউ সলভ করা যদি অনেক লেন্দি প্রসেস হয়ে যায় তখন দেখা যায় যে টাইমটা ম্যানেজমেন্ট হয় না। এই জন্য আমরা হচ্ছে কীভাবে শর্ট টেকনিকের মাধ্যমে এমসিকিউগুলো খুব সহজেই সলভ করতে পারবো সেটা আমরা দেখবো। আজকের এপিসোডে থাকবে আমাদের ভেক্টর চ্যাপ্টারের উপর 23টা শর্টকাট থাকবে। ওকে, কেস নাম্বার 1 হচ্ছে এখানে এ ভেক্টর দেয়া বি ভেক্টর দেয়া আমাদের বলা হচ্ছে এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে এ ইকুয়াল টু হট। কারণ আমরা জানি দুইটা ভেক্টর যখন সমান্তরাল হবে তখন হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্টের মান হবে 0 হবে। কিন্তু এখন আমি তো আর এ আর বি এর ক্রস করে সময় নষ্ট করতে পারবো না। এই জন্য শর্টকাট হচ্ছে আমরা যেটা করব যে এইটার যে আই জে কে এই সহগগুলোর অনুপাত করলে হয়ে যাবে। জাস্ট সহগের অনুপাত করব 2/a কত হবে 3/6 অথবা -4/-8। তো এইটাও হাফ আসবে এটাও হাফ আসবে। আমি জাস্ট এইটুকু অংশ নিয়ে কাজ করলেই হয়ে যাবে। এইটুকু অংশ নিয়ে কাজ করলে পাবো আমরা যে 3a ইকুয়াল হচ্ছে 6 × 2। এখান থেকে পেয়ে যাব a ইকুয়াল 3 দিয়ে ভাগ করলে হবে 4 হবে। এটা হচ্ছে আমাদের আনসার। এরপর বলা হচ্ছে এ এবং বি ভেক্টর পরস্পর লম্ব হলে এ কত। তো লম্ব হলে একটা বিষয় মাথায় রাখবো, লম্বট। তা এটা মানে কি, লম্ব হলে ডট শূন্য হয়। কি হয় আবার বলুন? লম্ব হলে ডট গুণফল শূন্য হবে, লম্ব হলে ডট শূন্য হবে, লম্ব হলে ডট শূন্য, আর সমান্তরাল হলে ক্রস শূন্য হবে। এখন আমরা সহজে এটাকে ডট করে ফেলতে পারবো। এই এ আর বি আগের দুটো ইউজ করতেছি আমরা এক্সাম্পল হিসেবে। ডট কত হবে 2 × a 2a প্লাস 3 × 6 18 -4 -12 32 প্লাস 32 ইকুয়াল 0 হবে। এখান থেকে যখন আমরা এর মানটা বের করবো 2a হবে আমাদের -50। এখান থেকে পেয়ে যাব a হচ্ছে -25। এটা হচ্ছে আমাদের আনসার। এরপরে থাকবে হচ্ছে a হচ্ছে 2ik প্লাস 3jk। এর লম্ব দিকে অবস্থিত ভেক্টর কোনটা? তাহলে খেয়াল করুন ভালো করে, এই ভেক্টরটা কোন সমতলে থাকবে? i এবং j অর্থাৎ xy সমতলে থাকবে। কোন সমতলে থাকবে এটা? এটা হচ্ছে xy প্লেনে থাকবে। যদি xy প্লেনে থাকে, এটা প্লেন, এটা চিন্তা করেন, এটা হচ্ছে xy প্লেন, এটা হচ্ছে xy প্লেন। এখন xy প্লেনের উপর লম্ব থাকবে কে? xy প্লেনের উপর লম্ব থাকবে সবসময় হচ্ছে যে জেড অক্ষ থাকবে, জেড অক্ষ। এটা হচ্ছে আমাদের সেই জেড অক্ষ। এটা সবসময় xy প্লেনের উপর লম্ব বরাবর অবস্থান করবে। এইটা হচ্ছে আমাদের জেড অক্ষ, জেড। এটা যদি এক্স বলি, এটাকে যদি ওয়াই বলি, তাহলে এটা কত হবে আমাদের? জেড হবে। তার মানে যদি আমি যদি লম্ব এক ভেক্টর চাই সেটা কত হবে? যেমন আমি একটা পি ভেক্টর ধরে নিচ্ছি। পি ভেক্টর হতে পারে যে 3k হতে পারে, 3k অথবা হতে পারে 2k, শুধু k, -3k, মানে যাই থাকুক, যদি k থাকে শুধুমাত্র k লাগবে তখন সেটাকে বলবো আমরা xy তলের উপর লম্ব। এরপর হচ্ছে কেস নাম্বার 4। আমাদের দুইটা ভেক্টরের ডট গুণফল এবং ক্রস গুণফল দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত। আমি প্রথমে a.b ইকুয়াল ab cos θ লিখে মান বের করতে পারি, a ক্রস b ইকুয়াল ab sin θ লিখে। তো এই প্রসেস লেন্দি হয়ে যায়, তার জন্য আমাদের শর্টকাট হচ্ছে আমি জাস্ট যেটা করব, উপরে বসাবো হচ্ছে ডট গুণফল, আর নিচে কত থাকবে? ক্রস গুণফল থাকবে। উপরে ডট, নিচে উপরে ক্রস দিই, সহজ হবে আমাদের জন্য। উপরে ক্রস গুণফল, নিচে হচ্ছে আমাদের ডট গুণফল। ক্রস গুণফলে পাবো হচ্ছে আমরা ab sin θ পাবো, নিচে পাবো হচ্ছে আমরা ab cos θ পাবো। আর ab sin θ, ab কেটে যাচ্ছে, sin বাই cos হচ্ছে আমাদের tan θ। তো tan θ এগুলো পাওয়া যাবে কি? উপরে ক্রস গুণফলের মান হচ্ছে 15, উপরে 15, নিচে হচ্ছে আমাদের 5√3 থাকবে। 5 দিয়ে কেটে দিলে হবে জাস্ট 5 থাকবে উপরে। এখন থিটা হবে আমাদের tan ইনভার্স 5/√3। তার মানে হচ্ছে আমি অ্যাঙ্গেলটা বের করতে পারবো ক্রস গুণফল বা ডট গুণফলের মাধ্যমে ভাগ করে দিয়ে বের করতে পারবো থিটার মানটা। তারপর বলা হচ্ছে পি এবং কিউ এর লম্ব দিকের ভেক্টর। পি এবং কিউ যে কোনো ভেক্টর হতে পারে, এদের লম্ব দিকের ভেক্টর কত হবে? এদের লম্ব দিকের, তাহলে পি আর কিউ এর তলের লম্ব বরাবর যে ভেক্টরটা সেটা পাবো হচ্ছে আমরা পি ক্রস কিউ করে। এখন অনেকেই বলবে ভাইয়া আমি তো কিউ ক্রস কিউ করতে পারতাম, কোনো সমস্যা নেই। এই জন্য আমরা যেটা করবো, এর আগের দিয়ে একটা প্লাস মাইনাস দিয়ে দিব। এটা পি ক্রস কিউ হতে পারে, কিউ ক্রস পিও হতে পারে, এই দিকটা উপরের দিক বা নিচের দিক হতে পারে। আর যদি বলে না এর লম্ব দিকের একক ভেক্টর কত, তখন যেটা করব আমরা
যে উপরে পি ক্রস কিউ থাকবে, নিচে হচ্ছে পি আর কিউ এর যে মান সেই মান দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব ও লম্ব দিকে একক ভেক্টর পেয়ে যাব। এরপর বলা হচ্ছে কেস নাম্বার 6, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরের মান 12, 5, 13 হলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত? খেয়াল করুন ভালো করে, 12, 5, 13 এটা হচ্ছে একটা এই তিনটা মান হচ্ছে আমাদের পিথাগোরাস অ্যাপ্লাই করা যায় যে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান কত হবে? 13 স্কোয়ার হবে। তার মানে পিথাগোরাস যদি হয় তাহলে অবশ্যই একটা হবে 5, একটা 12 আর একটা হবে আমার 13। তার মানে 5 এবং 12 এই দুইটা 5 এবং 12 এই দুইটা মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, তার মানে থিটা হবে 90 ডিগ্রি হবে। ওকে, তাহলে ছোট দুইটা যখন আমাদের সামান্তরিক পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে তখন ছোট দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি হবে। আমাদের এবারে আলোচনায় হচ্ছে একটা ভেক্টর দেওয়া থাকবে এবং অক্ষত্রয়ের সাথে আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে। সেটার জন্য আমাদের প্রথম হচ্ছে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে ধরে নিলাম যে থিটা এক্স অ্যাঙ্গেল তৈরি করবে, সেটা হচ্ছে কজ ইনভার্স। তাহলে এক্স অক্ষের দিকে উপাংশ হচ্ছে 2, এই যে 2 থাকবে শুধু উপরে, নিচে হবে এটার মান দিয়ে ভাগ করে দিব 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। ঠিক সিমিলারলি আমি যখন থিটা ওয়াই বের করব সেটা হবে আমাদের কজ ইনভার্স, তখন ওয়াই অক্ষের যে দিকে উপাংশ সেটা নিব 3 বাই হচ্ছে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার। এভাবে হচ্ছে সিমিলারলি আমরা থিটা জেড বের করতে পারবো। হ্যাঁ, এবারে কেস হচ্ছে আমাদের দুইটা ভেক্টরের মান সমান এবং মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। আমাকে বলছে যে এইটার লব্ধি কত। তুমি যদি ম্যাথ করে বের করতে যাও দেখা যাবে তোমার প্রায় 1 থেকে 2 মিনিট সময় নষ্ট হবে। আর তুমি যদি জানো যে দুইটা ভেক্টরের মান সমান এবং হচ্ছে যে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে এদের লব্ধি হবে এদের ভেক্টর দ্বয়ের মানের সমান হবে, অর্থাৎ এইটার লব্ধি হবে, আর যদি বলি সেটা পি হবে সেটা কিউ এর সমান হবে। এখন তাহলে লব্ধির দিক কত হবে? লব্ধির দিক হবে 60 ডিগ্রি, জাস্ট অর্ধেক। এটা জাস্ট মুখস্থ করে নাও, দুটা ভেক্টরের মান সমান এবং মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় লব্ধি হবে যে কোনো একটা বলের সমান হবে এবং দিক হবে এটার অর্ধেক, 60 ডিগ্রি বরাবর কাজ করবে, অর্থাৎ এটা এই দিক বরাবর কাজ করবে এবং এটা হবে 60 ডিগ্রি হবে। তাহলে এইটা যেভাবে সত্য ঠিক রিভার্সলি আমরা এটাও বলতে পারি যে তিনটা ভেক্টর যদি সমান হয়, তিনটা ভেক্টর অর্থাৎ দুইটা ভেক্টর এবং তাদের যে লব্ধি এই তিনটার যদি মান সমান হয় তাহলে ভেক্টর দ্বয় পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি এবং লব্ধির দিক হবে 60 ডিগ্রি বরাবর। এইটা অর্থাৎ এইটা রিভার্স কেস হচ্ছে এটা। এবং এইটাকে যদি আমরা আবার উল্টাই তাহলে কি পাবো? যদি আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয় এবং লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে বলতে পারি আমরা পি ভেক্টরের মান সমান হবে কিউ ভেক্টরের মান সমান হবে আমাদের আর ভেক্টর এর মান। এরপর হচ্ছে কেস নাম্বার 10, এখানে বলা হচ্ছে দুইটি ভেক্টরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন লব্ধি দেওয়া আছে 7 এবং হচ্ছে 1 নিউটন, অর্থাৎ এখানে আমাদের আর ম্যাক্সিমাম দেওয়া আছে 7 নিউটন আর আর মিনিমাম দেওয়া আছে হচ্ছে আমাদের 1 নিউটন। তাহলে আমাদের বলছে লব্ধি বলটা কত? লব্ধি বল যদি আর হয়ে থাকে আমরা আমাদের শর্টকাট যে ফর্মুলা সেটা বলতেছে যে 2r স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর ম্যাক্সিমামকে স্কোয়ার করে দিব প্লাস হচ্ছে আর মিনিমামকে স্কোয়ার করে দিব। কি পাবো আমরা এখানে? 7 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 50 পাবো। তাহলে 2r স্কোয়ার হচ্ছে 50, তাহলে আর স্কোয়ার কত হবে? 50/2, তার মানে 25 হবে। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করতে হবে, রুট করে দিলে 5 নিউটন হবে। এটা হচ্ছে আনসার। তার মানে দেখো তোমাকে আর পি প্লাস কিউ ইকুয়াল এত, পি মাইনাস কিউ ইকুয়াল এত আবার যোগ বিয়োগ করে পি এর মান কিউ এর মান বের করে বসাতে হবে না, তুমি ডিরেক্টলি করতে পারবা এই শর্টকাটটা ইউজ করে। কেস নাম্বার 11তে বলা হচ্ছে লন রোলার টানা ও ঠেলার সময় অনুভূত ওজন কত হবে। একটা লন রোলারকে আমি কি করবো, একবার হচ্ছে টানবো উপরের দিকে ধরে টানবো, আর একটা হচ্ছে আমি কি জাস্ট পুশ করব। তো আমি যখন টানবো এই দেখুন আমার টানবোটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এটা যদি আমাদের থিটা হয় তাহলে দেখা যাবে এই দিকের অংশ যেটা গতি দিবে সেটা হচ্ছে আমাদের এফ কস থিটা হবে এবং যেটা ওজনকে হচ্ছে মিনিমাইজ করবে সেটা হবে আমাদের এফ সাইন থিটা হবে। তাহলে আমাদের এই যে টানবোর্ডের একটা উপাংশ ওজনের অপোজিটে কাজ করবে, এই জন্য আমাদের এখন ওজনটা একটু কম অনুভূত হবে। তাহলে টানলে ওজন কত হবে? তাহলে এমজি থেকে বাদ দিয়ে দিব এফ সাইন থিটা, যেহেতু অপোজিট দিকে ক্রিয়া করবে। আর যখন ঠেলবো ধাক্কা দিব তখন খেয়াল করুন যে এই বলটা ভেঙে দুইটা বলের রূপান্তর হবে, একটা হচ্ছে এ বরাবর এফ কস থিটা
আরেকটা হচ্ছে নিচ বরাবর কত হবে, নিচ বরাবর যদি দেই সেটা হবে আমাদের এফ সাইন থিটা হবে, এদিকে কস এদিকে সাইন। এখন দেখুন ওজনের সাথে এই বলের অংশটা মিলে বেড়ে যাচ্ছে না, তাহলে এখন আমাদের ঠেলার সময় ওজন মনে হবে এম জি প্লাস হচ্ছে এফ সাইন থিটা। এই জন্য বলা হয় যে লন রোলার যে ঠেলার চাইতে টানাটা ইজি হয়, কেন টানলে হচ্ছে ওজনটা একটু কম মনে হয় সেজন্য। এবার হচ্ছে আমাদের বৃষ্টি ছাতা নিয়ে আলোচনা করব। যখন আমাদের চলার পথে বৃষ্টি পড়তে শুরু করবে তখন আমাদের ছাতা কোন দিকে ধরতে হবে সেটা হচ্ছে আমাদের ম্যাথ। তো একজন ব্যক্তি 8 বেগে হচ্ছে চলার সময় 4 বেগে নিচের দিকে বৃষ্টি পড়তে শুরু করলো, কত কোণে ছাতা ধরতে হবে? আপনাকে এমসিকিউর জন্য ফিগার ড্র করতে হবে না, শুধুমাত্র জাস্ট লিখতে পারলেই হচ্ছে, এমসিকিউটা মার্ক করতে পারলেই হচ্ছে। তো এটা শর্টকাট ফর্মুলা হচ্ছে আমাদের যে থিটা হবে tan ইনভার্স উপরে দিব হচ্ছে লোকটার বেগ ভি ম্যান, মানুষটার বেগ, নিচে দিব হচ্ছে ভি রেইন বৃষ্টির বেগ। তবে এখানে মাথায় রাখতে হবে আমি যে অ্যাঙ্গেলটা পাবো এই কোণটা কার রেসপেক্টে, এখানে থিটা হচ্ছে উলম্বের সাপেক্ষে, উলম্বের সাপেক্ষে এই অ্যাঙ্গেলটা আসবে উলম্বের সাপেক্ষে। এখন এটা তো অনেক সময় মাথায় থাকে না যে রেইন উপরে নাকি ভি মানে মানুষের বেগটা নিচে দিব। তো এই জন্য আমি বলি খেয়াল করুন বিষয়টা, উলম্বটাকে আপনি একটা অ্যাক্সিস কল্পনা করেন, এইটা হচ্ছে উলম্ব, এইটা হচ্ছে উলম্ব। এখন উলম্ব যদি হয় উলম্বের সাপেক্ষে মানুষ কি চাইবে, মানুষ এটা ধরেন একটা গাছকে চিন্তা করেন, এটা একটা গাছ, জাস্ট একটা গাছ। তো গাছ দেখলে কিন্তু মানুষ কি করে, গাছে চড়তে ইচ্ছা করে, আর কি নামতে ইচ্ছা করবে না? তাই মানুষ সবসময় গাছে চড়তে চায়, উপরের দিকে যেতে চায়। আর বৃষ্টি কি করবে, গাছ বেয়ে বেয়ে নিচেই পড়বে। এই জন্য মানুষের বেগটাকে দিবেন উপরে আর বৃষ্টির বেগটাকে দিবেন নিচে, তাহলে উলম্বের সাপেক্ষে আপনি ডিরেকশনটা পেয়ে যাবেন। এই যে তাহলে ভি ম্যান উপরে ভিড়ের নিচে, এইখানে কোনো বাতাসের বেগ নাই। যদি এই ম্যাথে যদি বাতাসের বেগ থাকে তখন দুইটা ফিগার হতে পারে, একটা হচ্ছে বাতাস হচ্ছে চলার বিপরীত দিকে বইবে, মানুষ যেদিকে যাইবে তার বিপরীত দিকে বাতাস বইবে, আর এখানে হচ্ছে মানুষ যেদিকে যাইবে বাতাস ওই দিকেই বইবে। তখন আমার থিটাটা কত হবে, তখন থিটা হবে এখানে ট্যান ইনভার্স দিব। উপরে যেটা করব যে যদি অপোজিট দিকে হয়, মানুষের বেগ বাতাসের বেগ অপোজিট দিক, তখন আপেক্ষিক ক্ষেত্রে আমরা যোগ করব। আর অপোজিট দিকে আপেক্ষিক যোগটা কত হবে, জাস্ট অপোজিট দিকে যোগ করে দিব, তাহলে পাবো আমরা যে ভি ম্যান প্লাস হচ্ছে ভি ইয়ার, যেটা যোগ করে দিব, নিচে হচ্ছে আমাদের ভি রেইন পাবো। আর এইখানে থিটা কত আসবে, থিটা আসবে আমাদের ট্যান ইনভার্স, যেহেতু একই দিকে এখন আমরা মাইনাস করে দিলেও পারি, তাহলে ভি ম্যান মাইনাস হচ্ছে ভি ইয়ার। এখন কোনটা ছোট কোনটা বড় তো আমি অনেক সময় খেয়াল নাও থাকতে পারে, কোনটা ইয়ার আগে নাকি ভি ম্যান পড়ে, যোগের সময় সমস্যা নাই, বাট মাইনাসের সময় সমস্যাটা হতে পারে। নিচে হচ্ছে ভি রেইন দিব, তো এই জন্য আমরা জাস্ট মোডুলাস করে দিব, মোডুলাস করলে তো কোনো প্রবলেম নেই, এখানে যাই আসো পজিটিভ আসবে আর এখানে আপনি অ্যাঙ্গেলটা পেয়ে যাবেন। তাহলে এটা হচ্ছে বাতাস থাকলে আমরা কীভাবে মানে কত কোণে ছাতা ধরবো বের করব। এখানে মাথায় রাখবেন এটা হবে আমাদের কার সাপেক্ষে, উলম্বের সাপেক্ষে হবে, আর এটাও কার সাপেক্ষে আসবে, সেটাও আসবে আমাদের উলম্বের সাপেক্ষে আসবে। অনেক সময় এমসিকিউতে আসে যে কোনটি অপারেটর নয়, মাথায় রাখবেন যে অপারেটর যেগুলো হচ্ছে আমাদের একটার উপর অপারেট করবে, যেমন হচ্ছে সাইন কার উপর অপারেট করতে পারবে, সাইন অপারেটর, তাহলে লগ অপারেটর, তারপর হচ্ছে রুট ওভার লন ডিডিএক্স, তারপর নেবলা, এগুলো অপারেটর। কিন্তু দেখুন সাইন থিটা অলরেডি তার ভ্যালু পাচ্ছেন আপনি, সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে দেখুন শুধু সাইনটা হচ্ছে অপারেটর, সাইন থিটা না, তাহলে অপারেটর নয় হচ্ছে সাইন থিটা, এটা অপারেটর নয়। কেস 14 আছে সলিনয়েডাল অঘূর্ণনশীল এগুলো। প্রথমে দেখি ভেক্টর রাশিকে ভেক্টর বানাবে কে, ভেক্টর রাশিকে ভেক্টর বানাবে হচ্ছে কার্ল, কে কার্ল এই কাজটা করবে। কিভাবে কাজটা করবে, এটা হচ্ছে ক্রস প্রোডাক্টের মাধ্যমে, বাই ক্রস প্রোডাক্ট। ভেক্টর রাশিকে স্কেলার বানাবে কে, ডাইভারজেন্স বানাবে, ডাইভারজেন্স কিভাবে বানাবে, সেটা হচ্ছে ডট প্রোডাক্টের মাধ্যমে বানাবে। স্কেলারকে ভেক্টর বানাবে কে, এই কাজটা করবে গ্রেডিয়েন্ট। কিভাবে কাজটা করবে গ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে আমাদের যে নর্মাল ডেরিভেটিভ, যেটা নর্মাল ডেরিভেটিভের মাধ্যমে কাজটা করবে, নর্মাল ডেরিভেটিভ এর মাধ্যমে সে এই কাজটা করবে। এখন হচ্ছে সলিনয়েডাল কোনটা, সলিনয়েডাল হচ্ছে আমাদের ডাইভারজেন্স যখন 0 হবে, অর্থাৎ নেবলা আর যে কোনো ভেক্টর রাশি ধরলাম আমরা এ ভেক্টর রাশি, তাহলে এর যখন হচ্ছে আমরা নেবলা দিয়ে ডট করব তখন যে 0 আসে এটাকে বলি সলিনয়েডাল। অঘূর্ণনশীল কোণ যখন কার্ল শূন্য হবে, তাহলে আমাদের নেবলা ক্রস হচ্ছে এ ভেক্টরে যখন কার্ল শূন্য হবে তখন সেটাকে বলি আমরা অঘূর্ণনশীল।
এটাকে আবার বলি অঘূর্ণনশীলটাকে বলি আমরা সংরক্ষণশীল বলি, সংরক্ষণশীল। আর সলিনয়েডাল হলে এটাকে বলি আমরা চোঙ্গাকৃতির, কি চোঙ্গাকৃতির বলি, চোঙ্গাকৃতির। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে কোনটি চোঙ্গাকৃতির, আপনি দেখবেন যে কোনটার ডাইভারজেন্সটা 0 হচ্ছে। এরপর একটা খুবই ইম্পর্টেন্ট মার্কিং করে দেওয়া আছে, কোনো পূর্ণ দৃঢ় বস্তুর রৈখিক বেগের কার্ল কৌণিক বেগের দ্বিগুণ হবে। অর্থাৎ আমি যদি রৈখিক বেগটাকে কার্ল করলে 2ω, অর্থাৎ কৌণিক বেগের দ্বিগুণ পাওয়া যাবে। এটার একটা প্রুফ আছে, সেটা হচ্ছে একাডেমিকে দেখানো হবে, এখানে দেখানো হচ্ছে না। এখন প্রশ্ন থাকে যে সলিনয়েডাল তো সবসময় কি 0 হবে, 0 না হলে কি হবে? আবার কার্ল 0 না হলে কি হবে? কার্ল 0 হলে অঘূর্ণনশীল, 0 হলে ঘূর্ণনশীল, তখন সেটা হবে অসংরক্ষণশীল হয়ে যাবে। আর যখন আমাদের এই নেবলা অর্থাৎ আমাদের ডাইভারজেন্সটা দেখুন, ডাইভারজেন্সের 3টা রূপ হতে পারে। একটা হচ্ছে আমাদের পজিটিভ হতে পারে, একটা হচ্ছে আমাদের নেগেটিভ হতে পারে, আর একটা হচ্ছে আমাদের 0 হতে পারে। 0 হলে তো সলিনয়েডাল। আর যদি পজিটিভ হয় তার মানে কি? পজিটিভ হওয়া মানে হচ্ছে আয়তনটা বেড়ে যাওয়া, এটা ছড়াবে, এরকম ছড়াবে, চারদিকে ছড়াবে, এরকম একটা ফিগার দেখা যায় যে যখন আমাদের ডাইভারজেন্স পজিটিভ তখন ছড়াবে। আর যখন নেগেটিভ তখন এটাকে বলি সোর্স বলতাম, যেটা ছড়ালে বলি সোর্স, আর এটাকে বলি সিঙ্ক। এখন ডুববে, সব এসে কম্প্রেস হবে। আর যখন ডাইভারজেন্স যখন 0 তখন এটাকে ফিগারটা হবে এরকম, এটা চোঙ্গাকৃতির মতো। এখান থেকে যত পরিমাণ ফ্লাক্স আসবে ঠিক সেম পরিমাণ ফ্লাক্সটা বের হয়ে যাবে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমাদের ভেক্টর চ্যাপ্টারে যতগুলো শর্টকাট দেওয়া দরকার ছিল সেগুলো দেওয়া হয়ে গেছে অলরেডি। তো আমরা নেক্সট এপিসোডে দেখব হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, কাজ ক্ষমতা, শক্তি এবং হচ্ছে মহাকর্ষ বিকর্ষ থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা হচ্ছে এমসিকিউ এর শর্টকাট দেখব। তো এই শর্টকাটগুলো কিন্তু আমাদের শুধু যে এইচএসসিতে আমাদের টাইম সেভ করবে বা এইচএসসিতে ভালো রেজাল্ট করার জন্য সহযোগিতা করবে তা কিন্তু নয়। এটা আমাকে ভার্সিটি অ্যাডমিশন এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন অনেক কাজে লাগবে। যারা মেডিকেলে কোচিং করতেছেন তাদের জন্য এটা অনেকটা কার্যকরী। মেডিকেলেও দেখা যায় যে মাঝে মাঝে কিছু কোশ্চেন দেওয়া থাকে যেগুলো শর্ট টেকনিক ছাড়া আসলে থিওরি দিয়ে সম্ভব হয় না মেডিকেল স্টুডেন্টের দ্বারা। এই জন্য এই ক্লাসটা সবার জন্য মুক্ত, সবাই দেখবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।